লেবার পার্টি রাজনীতির অঙ্গনে একটি প্রতিষ্ঠিত নাম, সুপরিচিত নাম এবং ইতিমধ্যেই তাদের অতীত দিনের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের শ্রদ্ধা ভালোবাসা অর্জন করেছে এই দল। তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে আসছে। বিশেষ করে মাফিয়া স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যেই গণ অভ্যুত্থান হয়েছে সেখানে ডাক্তার ইরানের নেতৃত্বে লেবার পার্টির অনেক সদস্যবৃন্দ অংশগ্রহণ করেছেন, বিজয়ী হয়েছেন। সেজন্য আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। এই দলের দুজন সদস্য শাহাদাত বরণ করেছেন এই সংগ্রামে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। বিএনপির সাথে দীর্ঘদিন ধরে পথ চলে অভ্যস্ত হয়ে গিয়েছে লেবার পার্টি। কিছুদিন আগে যে ঐক্যমত কমিশনের বিভিন্ন সভায় অনেক রাজনৈতিক দল মনের মাধুরী মিশিয়ে নানান ধরনের অবাস্তব পরিকল্পনার কথা জনসমক্ষে পেশ করেছেন। আমাদের যারা মিত্র দল তাদের মধ্যেও কারো কারো কথাবার্তায় আমরা কিছুটা বিস্মিত হয়েছি। কিন্তু লেবার পার্টি এমন একটি দল, ডাক্তার ইরানের নেতৃত্বে তারা বিএনপির পরীক্ষিত বন্ধু হিসাবে প্রতিবাদ হয়েছেন। তারা আন্দোলন সংগ্রামে ভবিষ্যতের পথ চলার পথে পরিকল্পনায় সবসময় বিএনপিকে শক্তি সাহস জুগিয়েছে। এই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যে আন্দোলন শুরু হয়েছিল, বিএনপি শুরু করেছিল 17 বছর আগে। তারপর ধীরে ধীরে আমাদের কত নেতৃবৃন্দ জীবন দিয়েছে, গুম হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে। তাদের মানি লন্ডারিং করে দেশকে তারা ফোকলা করে দিয়েছে আওয়ামী লীগ। অনেককেই তখন আমরা পাশে পাই নাই, কিন্তু এই লেবার পার্টি সবসময় 17 বছর বিএনপির পাশে দৃঢ়ভাবে অবস্থান নিয়ে আমাদের সংগ্রামকে আরো জোরদার করেছে। এখন সময় এসেছে, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আমরা আন্দোলন যেভাবে একসাথে করেছি, নির্বাচনে একসাথে করব, একসাথে সরকার গঠন করব। আমরা আশা করি লেবার পার্টিকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করা হবে। আমাদের আন্দোলন কিন্তু শেষ হয় নাই। 5ই আগস্টের পর আমরা ভেবেছিলাম যে দেশ বোধহয় সবাই বলা শুরু করলো যে আবার দেশটি আবার নতুন করে দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো। কিন্তু ধীরে ধীরে দেখলাম যে তেমন কিছুই হয় নাই। স্বৈরাচারের দোষর যারা ছিল, বিভিন্ন বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, প্রশাসন, প্রত্যেকে নিজের জায়গায় বহাল তবিয়তে বসে আছে। এদের কারণেই এই গণ অভ্যুত্থানের সুফল আমরা আজ পর্যন্ত ঘরে তুলতে পারি নাই। নির্বাচনকে বিলম্বিত করার জন্যে, বিঘ্নিত করার জন্যে কিংবা না করার জন্যে প্রতিবেশী রাষ্ট্র থেকে অনেক পরিকল্পনা দেওয়া হয়েছে। এই দেশেও দু একটি রাজনৈতিক দল সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। ইরান সাহেব একটা ভালো কথা বলেছেন, আওয়ামী লীগ যেহেতু কলকাতায় অফিস নিয়েছে, তারা কলকাতা কেন, ভারতে যতগুলো প্রদেশ আছে সবখানেই তারা অফিস নিয়ে নেক এবং ওখানে নিবন্ধিত হয়ে যাক। ওইখানেই আন্দোলন করে তারা তাদের দীর্ঘদিনের বাংলাদেশে যা কিছু করতে পারে নাই সেটা ওখানে বসে তারা সার্থক করুক। বাংলাদেশের জনগণ তাদেরকে স্থান দেবে না। ফেসবুকে মাঝে মাঝে দেখি যে শেখ হাসিনা এই তো ডিসেম্বরে আসবে, নভেম্বরে আসবে। আসুন না, আমরা তো অপেক্ষা করে আছি। প্লিজ কাম, আসুন, তাড়াতাড়ি আসুন। বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। কত ধানে কত চাল এখনো বুঝতে পারেন নাই। ভাগ্য অনেক ভালো, আপনাদেরকে সেফ প্যাসেজ দেওয়া হয়েছে। পিতার ভাগ্য বরণ করতে হয় নাই। পিতার তুলনায় অনেক বেশি অত্যাচার নির্যাতন শেখ হাসিনা করেছে বাংলাদেশে। টেলিভিশনে যখন দেখি আয়নাঘরের যারা ভুক্তভোগী, আয়নাঘরের বাসিন্দারা যখন তাদের বক্তব্য রাখে, তাদের অভিজ্ঞতার কথা বর্ণনা করে, অজান্তেই দুই চোখ বেয়ে অশ্রুধারা নেমে আসে। এত অত্যাচার বাংলাদেশে মানুষ, বাঙালিরা বাঙালিদের প্রতি করতে পেরেছে, আমি দেখে একটা অবাক হয়ে গিয়েছি। কত নিষ্ঠুর এরা! কেবলমাত্র শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্যে বিভিন্ন বাহিনী সমূহ এবং আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, ছাত্রলীগ এবং যুবলীগ ইত্যাদি যেই ধরনের মানুষের উপর অত্যাচার করেছে, অকল্পনীয় এক কথায়। এবং এই কথা তো এখনো প্রকাশ পায় নাই, এখনো তাদের বিরুদ্ধে মানুষ মুখ এখনো খুলতে পারে নাই। বহু মানুষ আয়নাঘরের সঙ্গী, নির্যাতনের সঙ্গী এখনো মন খুলে কথা বলতে পারছে না। তাকিয়ে দেখেছে যারা অত্যাচার নির্যাতন করেছে তারা এখনো বহাল তবিয়তে আছে।
অত্যাচারের চিহ্ন মুছে ফেলার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু ধীরে 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 আস্তে আস্তে সবকিছু প্রকাশিত হচ্ছে। এই যে এতদিন যে সংস্কারের জন্য যে দিনের পর দিন এতদিন শেরাটন কিংবা সোনারগাঁর খাবার খেয়ে খেয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যে কত অবাস্তব পরিকল্পনা দিয়েছে, এটি দেখে আমরা অবাক হয়েছি। এই পিআর একটা জিনিস, এটা তো জামাত ইসলামী কোনোদিন বলে নাই। হঠাৎ করে নির্বাচন ঘোষণা করার পর তখন তারা প্রথম দিকে বলেছে যে উচ্চ কক্ষে চায়, তারপর বলেছে উভয় কক্ষে তারা পিআর চায়। এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক নির্বাচন, আসন ভাগ, এটা যদি এতই ভালো হতো তাহলে প্রধান প্রধান গণতান্ত্রিক দেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এইসব দেশে তো এই সিস্টেমই হতো। স্বতন্ত্র প্রার্থীরা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, এগুলোর কোনো ব্যাখ্যা নাই, খালি বলে যাচ্ছে যে আমরা পিআর চাই। এটি বোঝাই যাচ্ছে নির্বাচনকে পেছাবার জন্যে, এবং নির্বাচন যদি হয়েও যায় একটা দুর্বল সরকার যেন বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপিত হয়, সেই জন্যই তারা পিআরের এই দাবি করছেন। পিআরের দাবি মানেই একটা দুর্বল সরকারের দাবি, যাদের জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা নাই, এইসব লোককে জাতীয় সংসদে ঢোকাবার জন্যে এই ধরনের অবাস্তব পরিকল্পনা দেওয়া হচ্ছে। আমরা তো দুর্বল সরকার হলে বাংলাদেশের লাভ কি নির্বাচন দিয়ে? আমাদেরকে অবশ্যই একটা শক্তিশালী সরকার গঠন করতে হবে নির্বাচনের অব্যবহিত পরেই। আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভালো চায় না, এই কথা একটা শিশু এখন বুঝে বাংলাদেশের। তারা বসে আগামী নির্বাচন পর্যন্ত যতগুলো দিন যাবে প্রত্যেকটা দিন তারা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করবে। ইতিমধ্যে বিমানবন্দরে আগুন, অন্যান্য এলাকাতে যে আগুন দিয়েছে, অনেকে সন্দেহ করে যে তাদের হাত এখানে থাকতে পারে। হয় প্রতিবেশী রাষ্ট্র কিংবা তাদের দালাল আওয়ামী লীগ, তারা বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশের স্থায়িত্ব, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন করতে চায়। আমরা লেবার পার্টির আপনারা যারা এখানে উৎসাহী হয়ে এখানে এসেছেন, আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী চেতনার স্ফুরণ আপনাদের চোখে মুখে আমরা দেখতে পাচ্ছি। কেউ ভাববে না যে আমাদের সংগ্রাম 5ই আগস্ট তারিখে শেষ হয়ে গিয়েছে। আপনারা প্রস্তুতি নেবেন, আমরা দীর্ঘস্থায়ী জাতীয়তাবাদী সংগ্রামে দীর্ঘস্থায়ী অংশগ্রহণের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নেব। প্রতিবেশী রাষ্ট্র যদি সামরিক শক্তি দেখাতে চায়, আমরা সামরিকভাবেই তাদেরকে মোকাবেলা করব। আমরা বাংলাদেশের জনগণকে একটা সেনাবাহিনীতে পরিণত করব। আমরা তাদেরকে সামরিক ট্রেনিং দেব। সকল ছাত্রদেরকে অন্যান্য দেশে যেরকম ন্যাশনাল সার্ভিস থাকে, 1 বছর কিংবা 2 বছর সামরিক বাহিনীতে ভলান্টারি সার্ভিস দেয় ছাত্ররা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায়, আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা করব, ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। এবং একটা সেনাবাহিনী আরেকটা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে পারে। পাকিস্তান আর্মি 9 মাসের যুদ্ধে হেরে গিয়েছে, কারণ তারা বাঙালি জাতির বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। একইভাবে আশা করি আমাদের প্রতিবেশী এবং অন্যান্য যাদের লোলুপ দৃষ্টি রয়েছে বাংলাদেশের দিকে, বাংলাদেশের জনগণকে পদানত করতে চায়, তাদের অভিজ্ঞতার প্রয়োজন আছে। এইভাবে একটা জাতিকে কেউ পদানত করতে পারে না। আমাদের দেশে আবু সাঈদের মতো ছাত্রের জন্ম হয়েছে, 2 হাত প্রসারিত করে যে মৃত্যুকে আলিঙ্গন করেছেন। অন্য দেশের অনেক টাকা পয়সা থাকতে পারে, তাদের পার ক্যাপিটা জিডিপি ইনকাম আমাদের চেয়ে বেশি থাকতে পারে, কিন্তু আবু সাঈদের মতো সাহসী সৈনিক, সাহসী যোদ্ধা তাদের মধ্যে নাই। বাংলাদেশ এটা ছোটখাটো দেশ নয়, পৃথিবীর 8ম বৃহত্তম রাষ্ট্র। আমাদের জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ বিশাল একটা জনগোষ্ঠী আছে, যারা দেশের জন্য জীবন ভীষণ রূপ দেখতে সবসময় প্রস্তুত। এখানে আগামীতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, আমরা আশা করব এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন করবে। ইতিমধ্যে বর্তমান সরকারের কিছু কিছু দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তাদের কিছু কিছু উপদেষ্টা 2-1টি রাজনৈতিক দলের অনুসারী, আগে হয়তো তাদের ছাত্র সংগঠনে ছিলেন, তারপরে চাকরি জীবনে প্রবেশ করেও ওই রাজনৈতিক দলকে সহায়তা করার জন্য ভূমিকা রেখেছেন। আমরা ইতিমধ্যেই জানিয়েছি, প্রফেসর ইউনূসের কাছে আমাদের প্রতিনিধি দল গিয়েছেন এবং বলেছেন যে কেয়ারটেকার সরকার যেভাবে কাজ করে অতীতে, 3 মাসব্যাপী কেয়ারটেকার তো হবে না, আপনারা 1 বছরের বেশি পার করে দিয়েছেন, কিন্তু তাদের যে মূল নীতি নিরপেক্ষতা আপনারা অবলম্বন করুন, নিরপেক্ষভাবে একটা নির্বাচন পরিচালনা করুন, যাতে করে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণপ্রতিনিধিরা পরে সরকার গঠন করতে পারে।
আমরা তাদেরকে কেয়ারটেকার মোড পরিগ্রহ করার জন্য বলছি। তার মূল কথা হলো যে আপনারা নিরপেক্ষ থাকুন, সকলের প্রতি সমান আচরণ করুন। তাদের মধ্যে যদি কোনো রাজনৈতিক দলের ঘনিষ্ঠ অনুসারী কিংবা সহায়ক শক্তি হিসেবে কেউ থাকেন, তাহলে আপনার দরকার হলে পদত্যাগ করে একটি নিরপেক্ষ ব্যক্তিকে এখানে আসার জন্য সুযোগ করে দিন। বিগত নির্বাচন সমূহে অনেক তিক্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে। আমি নিজে 8টি নির্বাচনে অংশগ্রহণ করেছি, 6টিতে জিতেছি, 2টাতে নিজের ভোটই দিতে পারিনি। 18 নির্বাচন ছিল আমাদের জন্য ভয়াবহ এক নির্বাচন। আমার পাশে নাজিমউদ্দিন আলম এখানে আছেন, আমার পাশের থানা চরফেশনের অত্যন্ত জনপ্রিয় নেতা, বিএনপির ত্যাগী নেতা। আগের রাত্রি ভোট দেওয়া শেষ। নাজিমউদ্দিন আলম বলেছে যে আগের রাত্রে তো ভোট হয়ে গেছে, আমাকে একটু সকালে বাড়ি, আমাকে একটু ঢাকায় যেতে দেন। এলাকা থেকে বের হতে দেন, পুলিশ দিয়ে আবার তার মাঝপথ থেকে আবার ফিরিয়ে নিয়ে তার থানায় ঢুকিয়েছে। আমার অভিজ্ঞতা হলো, নির্বাচনে 15 দিন আগে আমি নির্বাচনী এলাকায় গিয়েছি। প্রথম দিন যাব ঢাকা শহরে, আমরা লঞ্চে যেতে হয়। ঢাকা সদরঘাট টার্মিনালে আমার লঞ্চটি ভেঙে দিয়েছে, আমি যেতেই পারলাম না সেদিন। লঞ্চ ভেঙে দিয়ে নদীর ওই পারে নিয়ে গিয়েছে। সিইসিকে ফোন করে বললাম যে কী ব্যাপার ভাই, প্রার্থী আমি যেতে পারছি না। তিনি একটা পুলিশ এসকর্ট দিলেন। পরের দিন লঞ্চে করে আবার গেলাম। ওখানে প্রায় 8 বছর পরে আমি আমার এলাকায় গিয়েছি। প্রায় 40,000 লোক নদীর ঘাটে এসে আমাকে রিসিভ করে নিয়ে গিয়েছেন। লম্বা 8 মাইল পথ মিছিল করে আমরা গেলাম। তারপর বাসায় পৌঁছার পর, লালমোহন পৌরসভায় পৌঁছার পর বিকেলবেলা আশেপাশে জেলা থেকে পুলিশ বাহিনী এনে আমার বাড়িটি অবরুদ্ধ করে রাখে। ঘর থেকে বেরোতে পারিনি, নির্বাচনের দিনও বেরোতে পারিনি। একবার চেষ্টা করেছে, কিন্তু পুলিশ বাহিনী বাধার কারণে আমরা নিরস্ত্র মানুষ সশস্ত্র বাধা অতিক্রম করতে পারিনি। এই হলো তাদের নির্বাচন। প্রার্থীকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে আগের রাতে ভোট দেওয়া, এই ধরনের নির্বাচন আর দেখতে চাই না। সেই নির্বাচন যারা পরিচালনা করেছেন তারা বহাল তবিয়তে আছে, এদের তো কোনো শাস্তি হলো না। ইনশাআল্লাহ বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতা যায়, তাদের প্রত্যেকের হিসাব কিতাব নেওয়া হবে। যারা আয়নাঘর বানিয়েছে, লোকজনকে হত্যা করছে, প্রত্যেকের বিচার আমরা নিশ্চিত করব। বাংলাদেশের এই যে স্বাধীনচেতা জনগণ, প্রায় 1,500 লোক জীবন দিয়ে এই মাফিয়া সরকারকে অপসারণ করেছে, তাদের এই ত্যাগকে তো আমরা বৃথা যেতে দিতে পারি না। সুতরাং আমরা যারা লেবার পার্টি সহ অন্যান্য এনডিপি, এলডিপি, এনডিপি, জাতীয় পার্টি, যাদের সাথে আমাদের যে মিত্র দল যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে ছিলেন, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা এর শেষ দেখতে চাই। এই মাফিয়া সরকারের নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয় ভালো, নির্বাচনের পরও আমরা আন্দোলন জারি রাখবো। বিশেষ করে এই যে দীর্ঘ 17টি বছর বাংলাদেশের মানুষের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, তাদেরকে এইভাবে হাওয়ায় মিলিয়ে যেতে দেওয়া হবে না। যত শক্তিশালী হোক, যারা যেখানেই থাকুক, আমরা একটা বিচারের সংস্কৃতি বাংলাদেশে চালু করতে চাই। বাংলাদেশে এই যে বিভিন্ন সংস্কারের নামে এতদিন যে সময় ক্ষেপণ করা হলো, এর নেট রেজাল্ট কি? দেখা যায় যে আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলেও পরবর্তীকালে নিজের দলীয় স্বার্থ কাছে আবার জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়েছি। সুতরাং আমরা চাইব না, দেশের স্বার্থ সবার উপরে থাকবে, এটি যেন প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা মনে রাখি। আবল তাবল দাবি দিয়ে এবং নানাভাবে সংবিধান সংশোধন করার বদলে সংবিধান সংশোধন করতে পারে নির্বাচিত প্রতিনিধিরা, এছাড়া পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা, একটা গোষ্ঠী, একটা পার্টি জাতীয় সংবিধানকে সংশোধন করতে পারে। সুতরাং আমরা আশা করব, আপনারা অপেক্ষা করুন। আমরা সনদে সই করেছি, সনদের মর্মকথা যেটি আছে সেটি নির্বাচিত সরকার আসার পর সেটি আমরা মান্য করব, সেটি আমরা পালন করব। আরেকটি বিষয় হলো, অতীতে সব নির্বাচনে বিএনপি মিত্র দলকে নিয়ে, যাদেরকে নিয়ে জোট করেছে, তারা বিএনপির প্রতীক ধানের শীষ ব্যবহার করেই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এমনকি জামাতে ইসলামী, যারা এখন আমাদের প্রতিপক্ষ রূপে দাবি করে, তারাও ধানের শীষ নিয়ে নির্বাচন করে এসেছে। সুতরাং আমরা আশা করব, আমরা নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাবো, বিএনপি জোটের অধীনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তাদেরকে যেন ধানের শীষ প্রতীক দেওয়া হয়। কারণ ধানের শীষ প্রতীক একটা লিজেন্ড, ধানের শীষ প্রতীক একটা লিজেন্ড।
এর যে ওজন কত ধানের শীষের, যারা নির্বাচনে অংশগ্রহণ তারা সবাই জানেন। দেশে গ্রামে গঞ্জে অনেক মানুষ আছে যারা অতটা শিক্ষিত না, অত সচেতন না, তারা যায় ধানের শীষে ভোট দেওয়ার জন্য। এখন ধানের শীষ প্রার্থী না থাকলেও যদি ধানের শীষে ভোট দিয়ে দেয়, আর যে বেচারা ধানের শীষের সাথে এতদিন আন্দোলন করলো সে যদি উপেক্ষিত হয়, এটা অনেক দুঃখজনক হবে। সেটা যাতে না হয় আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো। বাকি বাংলাদেশ কিন্তু সম্ভাবনাময় একটি দেশ। এখানে ইন্দো প্যাসিফিক রিজিয়নে নতুন করে রাজনীতির বিন্যাস হচ্ছে। অনেক পরাশক্তি এখন বাংলাদেশের ব্যাপারে তাদের ইন্টারেস্টের কথা ব্যক্ত করছে। আমরা আশা করি অবশ্যই আমরা বঙ্গোপসাগরে একদিন তেল পাবো, বাংলাদেশ একটি সমৃদ্ধ রাষ্ট্র হবে। ইতিমধ্যে শেখ হাসিনার আমলে যে সমুদ্র সীমা নির্ধারণ করা হয়েছে, আমি বাংলাদেশ নেভির উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলাপ করে দেখেছি, সেখানে বাংলাদেশে অনেকটা দাবি উপেক্ষিত হয়েছে। সেখানে রায় ঘোষণা করার পর দেখে মিয়ানমারও উল্লাস করে, বাংলাদেশও উল্লাস করে, কিন্তু প্রকৃতপক্ষে শেখ হাসিনার সময় আমরা আমাদের সমুদ্র সীমার দাবিটি পুরোপুরিভাবে অর্জন করতে পারিনি। তো যাই হোক, আমাদের পানির অনেক সমস্যা রয়েছে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে অনেক সমস্যা আমাদের রয়ে গেছে, কিন্তু সব কিছুর জন্য প্রয়োজন একটা শক্তিশালী সরকার। প্রফেসর ইউনূসের সরকার প্রায় 1.5 বছর চালিয়ে গেছে, অনেক সংস্কারের কথা বলেছে। কি সংস্কার তারা করেছে? আমাদের চোখে কোনো দৃশ্যমান সংস্কার আমরা দেখতে পাইনি। তবুও আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তারা ভালো লোক বলেই পরিচিত সমাজে, কিন্তু তাদের মধ্যে কিছু কিছু এই যে ছাত্র দলের এনসিপির থেকে যারা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, তারাই বলছে যে উপদেষ্টা পরিষদে কিছু কিছু সদস্য বিপদগামী হয়েছেন। তারা এই গণ অভ্যুত্থানের মূল আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তাদের মধ্যে দুর্নীতি প্রবেশ করেছে। যাই হোক, আমরা আশা করি দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন তারা দেখ। আর নতুন কোনো থিওরি দিয়ে জনগণকে আর বিড়ম্বিত করবেন না। এত থিওরির তো দরকার নেই। যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে 4টে নির্বাচন হয়েছে, প্রত্যেকটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। 3 মাস সময়ের মধ্যে তারা নির্বাচনী ব্যবস্থাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা নির্বাচন দিতে পেরেছেন। এরা 1.5 বছর তো নির্বাচনের কথাই বলে না। তারা প্রথম বলে যে আজীবন থাকবো, কেউ কেউ বলে 10 বছর থাকবো, কেউ বলে 5 বছর থাকবো। এখন দেখা যাচ্ছে ক্ষমতায় থাকা খুবই কঠিন, রাষ্ট্রের সংস্কার করা খুবই কঠিন। এটি একমাত্র নির্বাচিত প্রতিনিধিরা করতে পারে। এত সোজা না বাংলাদেশের সংস্কার করা। অতএব অতি অল্প সময়ের মধ্যে আরেকটা কথা আমি শিক্ষাঙ্গন সম্পর্কে বলতে চাই। এখন ছাত্রদের যেইভাবে আবহাওয়া শিক্ষাঙ্গনে চলছে, মনে হয় যে এরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে খালি আন্দোলন করার জন্যে। মনে হয় তারা খালি কিভাবে যায় রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করা যাবে। সরকারের অফিসে ঢুকে, আপনি জানেন বর্তমানে সচিবালয়ে কিছু কিছু তথাকথিত ছাত্র প্রতিনিধি আছে যারা মন্ত্রণালয়ের কাছে হস্তক্ষেপ করে নানা ধরনের অপকর্ম করে যাচ্ছে। এইভাবে আমরা কিছু বলি না যে যত দ্রুত নির্বাচনটা হয়ে গেলে বাঁচি, কিন্তু ছাত্রদের মেইন কাজ হলো পড়াশোনা, শিক্ষা লাভ করা, জাতিকে উন্নত করা। আমাদের জাতি অনুন্নত কেন এখনো? কারণ আমাদের শিক্ষার স্ট্যান্ডার্ড ভালো না। তো এই যে এত কিছুতে সংস্কার হলো, শিক্ষা সংস্কারটা তো দেখলাম না। সুতরাং এই ব্যাপারে আগামী দিনের সরকার, আমরা যদি যাই বা যাদেরকে জনগণ দায়িত্ব দেবে, আমরা শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে বর্তমান এমন একটা শিক্ষা ব্যবস্থা, আমরা যুগোপযোগী একটা শিক্ষা ব্যবস্থা স্থাপন করতে চাই, যাতে করে বাংলাদেশের সার্টিফিকেট যেন মূল্য থাকে। আমাদের যাতে প্রশিক্ষিত যারা ছাত্ররা বের হয়ে আসবে বিশ্ববিদ্যালয় থেকে, তারা বিশ্বের অন্যান্য প্রতিযোগী রাষ্ট্রের সাথে, অন্যান্য রাষ্ট্রের ছাত্রদের সাথে যেন তারা প্রতিযোগিতা করে সাফল্য লাভ করতে পারে, সেইভাবে বাংলাদেশকে তৈরি করতে হবে। আমাদের তো ধন সম্পদ নাই, এই শিক্ষা হবে আমাদের মূল সম্পদ। কিন্তু এখানে ছাত্রদেরকে খালি মব জাস্টিস যদি শেখান, ছাত্ররা গিয়ে খালি প্রত্যেকদিন খালি আন্দোলন, পড়াশোনা করবে কখন? সুতরাং এই ব্যাপারে প্রত্যেকটি সরকারকে আগামী দিনে মনোযোগী হতে হবে। তো আজকের এই দিনে আপনাদের সামনে উপস্থিত হতে পারে আমি খুবই আনন্দিত। মুস্তাফিজুর রহমান ইরানকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্যে। মুস্তাফিজুর রহমান ইরান একজন যোগ্য বলিষ্ঠ নেতা। তার দলের যে এত অনুসারী আছে তাও আগে আমি জানতাম না। আগে কয়েকটি অনুষ্ঠানে আমি এসেছি, আপনাদের বিপুল উপস্থিতি আমাদের সবাইকে অনুপ্রাণিত করা হয়েছে। আশা করি তার নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং এতদিন যেভাবে বিএনপিকে একনিষ্ঠভাবে সমর্থন জিগিয়েছেন, আগামী দিনেও আপনাদের দিকে চেয়ে থাকবো। আমরা মিলিতভাবে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।